সকালের আলো ফুটেছে অনেকক্ষণ। বাড়ির একমাত্র ছোট সদস্য এখনো ঘুম থেকে ওঠে। স্কুলে যাওয়ার সময় হয়ে এলো, কিন্তু এখনো তার ওঠার কোনো নাম নেই। ঘুম থেকে দেরিতে ওঠা এখন তার প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে। বাবু, ওঠ, অনেক বেলা হয়েছে, তুই এখনো কম্বলের নিচে? আর দেরি করলে আজ স্কুলে সময় মতো পৌঁছতে পারবি না। বাবা আর একটু ঘুমাই, আজকে ছবি আঁকা, পড়াশোনা তো আর করতে হবে। ছবি না হয় আঁকবি, কিন্তু আমার ছোট্ট শিল্পী তো আগে ব্রাশ করুক। অনেক ডাকাডাকির পর সে ঘুম থেকে ওঠে আর ব্রাশ করা ও ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে চলে যায়। আর আমিও রেডি হওয়ার জন্য নিজের ঘরের দিকে এগোতে থাকি। নাস্তার টেবিলে আমি আর বাবু একসাথে নাস্তা করতে বসেছি। তো আজ আমার বাবু কি ছবি আঁকছে শুনি? আজ আমি আঁকবো আমার আর তোমার ছবি, যেখানে তুমি আর আমি পার্কে হাঁটছি আর চারপাশে সবাই আমাদেরকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আরে বাহ, এত কিছু থাকতে তুই আমার ছবি কেন আঁকতে যাবি? তুই কি আমাকে অনেক বেশি পছন্দ করিস? বাবা, মা চলে যাওয়ার পর তুমি আমার মা, তুমি আমার বাবা, আর তুমি তো আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, তাই আমি তোমার ছবি আঁকবো। তোর যেটা ভালো মনে হয়। এবার খাবারটা শেষ কর। সকালের খাবার শেষ করে আমি আর বাবু স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। শোন, আজ কিন্তু স্কুলে গিয়ে আইসক্রিম চাইবি না। আইসক্রিম খেলে তোর দাঁতে অনেক ব্যথা করবে, আর ডাক্তার আঙ্কেল তোকে আইসক্রিম খেতে নিষেধ করেছেন। বাবা, আজকে আমার স্পেশাল ডে, তাই না করো না প্লিজ। আর দেখো, আমি আজকে প্রথম হব আর প্রতিযোগিতা জিতেই ফিরব। আমি জানি আমার ছেলে জিতেই ফিরবে। বাবা, তুমি কি ছোটবেলায় আঁকতে ভালোবাসতে? না, আমি আঁকতে পারতাম না, কিন্তু গল্প লিখতে অনেক ভালোবাসতাম। তাহলে আমি আঁকবো আর তুমি গল্প লিখবে। আমরা দুজনে মিলে একটা ম্যাগাজিন তৈরি করব। তুই তো আমার সব। তুই আর আমি একসাথে থাকলে ম্যাগাজিন কেন, আরো অনেক কিছু তৈরি করতে পারি। বাবা, ওই দেখো আইসক্রিমের গাড়ি। আজ তো আমার স্পেশাল ডে, তাই আমাকে ওই আঙ্কেলের দোকানের স্পেশাল আইসক্রিমটা নিয়ে দাও। আচ্ছা, বুঝেছি, এই নে। কিন্তু সকালে ও রাতে দাঁত মাজতে ভুলবি না কিন্তু। বাবা, এই আইসক্রিমের স্বাদ ছোটবেলায় যে আইসক্রিমটা খেতাম তেমন লাগছে। আর রসিকতা করতে হবে না, এবার স্কুলে যা। বাবু স্কুলে চলে গেল আর আমিও আমার কাজে চলে গেলাম। স্কুলের সময় শেষ হওয়ার আগেই স্কুলের সামনে পৌঁছে গেল। হঠাৎ দেখলাম বাবু গলায় একটি মেডেল দিয়ে আমার দিকে ছুটে আসছে। বাবা, আমি পেরেছি, আমি আজকের প্রতিযোগিতা প্রথম হয়েছি। বাহ, আমার ছেলে তো সত্যিই চ্যাম্পিয়ন। বাবা, আমি তোমাকে বলেছিলাম না আমি ভয় পাবো না। সব আঁকা শেষ করে তারপরেই আমি তোমারই আছি। আজ আমি কোনো ভয় পাইনি। তুই কেন ভয় পাবি? তুই তো আমার সাহসী ছেলে, কখনোই ভয় পাবি না। আর তুই তো এখন শুধু সাহসী না, এখন আমার গর্বেরও কারণ। বাবুকে নিয়ে গাড়ির দিকে গেলাম, কিন্তু জানতাম না এই গাড়িতে ওঠাটাই শেষ গাড়িতে ওঠা হবে, কারণ পিছন থেকে কোনো ছায়া আমাদেরকে তাড়া করছে। ঠিক গাড়ির দরজাটা যখন খুলতে যাব, একটি পরিচিত গলা কানে এলো। এই যে দুলাভাই, এত ব্যস্ত যে আমার দিকে তাকানোরও সময় পাচ্ছেন না। আরে তুই এখানে হঠাৎ? এই পাশে একটা কাজে এসেছিলাম, ভাবলাম এখানে ভাতিজার স্কুলটা, তাই দেখা করেই যায়। আরে তোকে তো আজকে অনেক কিউট দেখাচ্ছে। দুলাভাই, একটু কথা ছিল, খুব জরুরি, একটু এদিকে আসবে? কোনো সমস্যা নেই, এখানেই বল। না, তেমন কিছু না, একটু এসো না।
আচ্ছা ঠিক আছে। পাশে নিয়ে গিয়ে সে আমাকে বোঝাতে লাগলো যে আজ বাবুকে সে তার বাড়িতে নিয়ে যাবে। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু কেন যেন তার কথায় রাজি হয়ে গেল। হাজার হোক, সেই তো তার মামা। সে বাবুকে নিয়ে তার বাড়ির দিকে যেতে চাচ্ছে। বাবা, তুমি সঙ্গে আসবে না? তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগবে না। আমি তোমাকে ছাড়া যাব না। আরে না না, আমি তো তোর মামা। আমার কাছে থাকলে তোর বাবার কথা দেখবি একেবারে ভুলে গেছিস। আজ আমরা বাড়িতে গিয়ে অনেক খেলবো, আর আইসক্রিম পার্টি চলবে আমার বাড়িতে। চল চল। সে বাবুকে নিয়ে হাঁটতে শুরু করল। বাবুর ছোট চোখ দুটো যেন পানিতে ছলছল করছে, যেন বলছিল সে আমাকে ছেড়ে যাবে। সে বারবার পিছনের দিকে তাকাচ্ছে। কেন জানি আমিও স্তব্ধ হয়ে গেলাম। মামার বাড়িতে পৌঁছানোর পর মামার কথা বলার ধরন পাল্টে গেল, যেন কোনো শত্রু ছেলেকে তার বাড়িতে নিয়ে এসেছে, আর আজই তার প্রতিশোধের একমাত্র সুযোগ। সে বাবুকে ঘরে ঢুকিয়ে দিল। ঘরটা ছিল অনেকটা অন্ধকার, বাবুর জন্য একেবারে অনুপযোগী। মামা, তোমার বাড়িটা অনেক অন্ধকার, আর এখানে খেলার মতো কোনো জায়গায় নেই। আমরা আইসক্রিম কখন খাবো? মামা জবাব না দিয়ে দরজা বন্ধ করে বাইরে চলে গেল। বাবুর চোখে তখন কৌতূহল, আর ধীরে ধীরে যেন তা আশঙ্কায় পরিণত হচ্ছে। মামা, আমি এখন বাবার কাছে যেতে চাই। অনেক দেরি হয়ে গেছে, আর তোমার ঘরটা অনেক অন্ধকার। আমি অনেক ভয় পাচ্ছি। তুই অনেক কথা বলিস রে। তোর বাবার মতোই মুড খারাপ করে দিস। এবার একটু চুপ থাক, নয়তো চিরতরে মুখটা। বাবু তার কথা শুনে অনেক ভয় পেয়ে যায়, আর কোনো কথা না বলে ঘরের এক কোণায় চলে যায়। মামা তার ঘরে যেয়ে একটি বড় হাতুড়ি হাতে নেয়, আর বাবুর ঘরে প্রবেশ করে। মামার মুখে তখন ভয়ঙ্কর রূপ, রাগে যেন সে কান্না করছে। মামা, তুমি কাঁদছো কেন? তুমি ঠিক আছো তো? তুই বুঝবি না, কেউ বোঝে না, আর তোর বোঝারও দরকার নেই। হঠাৎ ঘরের আলো একেবারে নিভে গেল। বাবু চিৎকার করতে লাগলো। মামা, ঘরের আলোটা বন্ধ হয়ে গেল কেন? আমি অনেক ভয় পাচ্ছি। আ হা 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 হা। আয়না, কে সবচেয়ে কম পছন্দের ছিল মায়ের? আমি। তুই তো আমার রক্তের কেউ ছিলি না, কিন্তু মায়ের চোখে সবসময় তুই ছিলি। আমি তো শুধু বাড়ির বাড়তি বোঝা। তোর খেলনা, তোর জামা, সব তোর। আমার কিছুই ছিল না, কিছুই না। সেই থেকে বুঝে গেছিলাম ভালোবাসা ভাগ হয় না। মায়ের চোখে আমি ছিলাম অন্ধকার। তুই আমাকে বলেছিলি তুই কখনো কিছু করতে পারবি না, তোর তো মস্তিষ্কই নেই। তুই আমায় যা বলেছিলি সেই কথার প্রতিশোধ আমি নিয়েছি। তোর ছেলে এখন কই বল? এই আমি, তোর ছায়া। আজ আমি তোর ছেলেকে নিঃশেষ করেছি। তুই ঠিক করেছিস, তুই ঠিক করেছিস। এটা দরকার ছিল। আজ আমার ঘুম হবে, এতদিন পর প্রথমবার। হা 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 হা। রাত এখন গভীর। দেয়ালের ঘড়িটাতে 3টা বাজে। ঘর নিস্তব্ধ, একটিমাত্র আলো শুধু জ্বলছে। বিছানায় শুয়েও চোখে ঘুম নেই। হঠাৎ ঘরের বাতাস ঠান্ডা হয়ে এলো। লাইটটাও যেন জ্বলতে ও নিভতে শুরু করল। জানালার পর্দায় যেন ফরফরিয়ে আওয়াজ শুনল। জানালার কাছে বাবুর হাতের ছাপ। এ ছাপ তো বাবু কখনো দেয়নি। সে তো এইসব পছন্দ করতো না। কানে ভেসে এলো বাবুর হাসির আওয়াজ। মুহূর্তেই যেন তা কান্নায় পরিণত হল। কে কে ওখানে? বাবু! ধীরে ধীরে বাবুর নিথর দেহটা মেঝের উপরে আবছা ভাবে ভেসে উঠল। মুখে ক্লান্তি, চোখে অশ্রু, কণ্ঠে ভাঙা কান্না। বাবা, আমি তো বলেছিলাম মামার বাসায় যেতে চাই না। তুমি কেন আমাকে যেতে দিলে? তুমি কি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম? না না, তুই তো নেই। আমি কি স্বপ্ন দেখছি? আমার ছেলে, আমার বাবু!
আমি তোকে কোথায় পাঠিয়ে দিলাম রে? আমি যদি একটু জোর করতাম, আমি যদি বুঝতাম, আমি যদি একটু ভাবতাম, তুই শুধু আমার জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেলি। তুই আমাকে এতটা বিশ্বাস করেছিলি, আমি সেই বিশ্বাস ভেঙে ফেললাম। তুই শুধু একটু নিরাপত্তা চেয়েছিলি, একটু স্নেহ, কিন্তু আমি তোর থেকে জীবনটাই কেড়ে নিয়েছি। আমি তো শুধু আইসক্রিম খেয়েছিলাম বাবা। তুমি বলেছিলে আমি সাহসী ছিলে, কিন্তু মামা যখন ঘরের দরজা বন্ধ করেছিল আমি অনেক ভয় পেয়েছিলাম, অনেক চিৎকার করেছিলাম, কিন্তু কে আমার ডাক শুনেনি। হঠাৎ বাবুর কণ্ঠ থেমে গেল, আর ধীরে ধীরে তার শরীরটা মিলিয়ে যেতে থাকলো, আর ঘরের আলো যেন আবার স্বাভাবিক হতে শুরু করলো। রাত তখন 3:15। মামা তার ঘরে ঘুমিয়ে আছে। হঠাৎ ঘরের বাতাস ধীরে ধীরে ঠান্ডা হতে লাগলো। বাতিগুলো বারবার জ্বলতে ও নিভতে শুরু করল, আর জানলার কাচের শব্দে মামার ঘুম ভেঙে গেল। কর্কর শব্দে দরজাটা একাই খুলে গেল। ঠান্ডা বাতাস ঝড়ের মতো ঘরে ঢুকে পড়ল, আর ঘরের এক কোণায় ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল বাবুর নিথর দেহ। আমি এসেছি মামা, তুমি তো বলেছিলে খেলা হবে, আজ সেই খেলাটা আমি শেষ করতে এসেছি, তবে এবার আমার নিয়মে। না, না, এটা সম্ভব না। তুই তো আর নেই। হ্যাঁ, আমি আর নেই। শুধু আমি না, আমার বাবার বিশ্বাস, আমার বাবার ভালোবাসাও মরে গেছে তোমার হাতে। তুমি জানো বাবা কেমন ভেঙে পড়েছে? তুমি জানো সে কাঁদছে প্রতিদিন, প্রতি রাত। সে আমাকে তোমার হাতে দিয়েছিল বিশ্বাস করে, আর তুমি সেই বিশ্বাসকে শেষ করে দিলে। থামো, থামো, আমি পাগল হয়ে যাচ্ছি। আমি যা করেছি ভুল করেছি, আমি দুঃখিত। তুমি আমার চিৎকার শোনোনি, তুমি দরজা বন্ধ করেছিলে। আমার প্রাণ নিঃশ্বাস করে তুমি শান্তিতে ঘুমাতে চাও? আজ কেউ তোমার চিৎকার শুনবে না মামা। আজ তুমি একা, ঠিক যেমন আমি সেদিন ছিলাম। তাই আজ তুমিও চিৎকার করবে। ঘরের আলো হঠাৎ নিভে গেল। মামা চিৎকার করতে থাকলো, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হলো না। যখন আলোর দেখা মিলল, শুধু মামার দেহটা পড়ে থাকলো তার ঘরে। ঘুমহীন চোখে জানালার ধারে বসে নিজেই নিজের সাথে কথা বলছে। আমি জানি তুই আমাকে ডেকেছিলি, আমি শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করে তোকে হাতে তুলে দিয়েছি। তুই বলেছিলি না, যেতে চাই না। আমি বুঝিনি রে, আমি তোর চোখের কথা বুঝিনি। বাবা, আমি এসেছি শেষবারের মতো। তুমি তো আমাকে দোষ দাওনি বাবা, কিন্তু নিজেকেও ছাড় দাওনি। আর কেঁদো না বাবা, আমি তোমাকে ক্ষমা করেছি। তুই এত ছোট, আর তুই আমাকে ক্ষমা করলি? আমি তো নিজেকে পারবো না ক্ষমা করতে। তুমি আমাকে ভালোবাসতে, তুমি তো আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলে। তুমি বিশ্বাস করেছিলে মামাকে, তার জন্য তুমি দোষী না। কিন্তু বাবা, এরপর অন্য কাউকে যেন এমন ভুলে ফেলে দিও না, যাতে আর কোনো সন্তান অন্ধকারে হারিয়ে না যায়। তুমি ভালো থেকো বাবা, আমি থাকবো তোমার প্রতিটা দোয়ায়, প্রতিটা হাসিতে।